আসসালামু আলাইকুম। আপনারা জানেন গত 11 জুন 2026 অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট উত্থাপন করেন। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী 2025-26 অর্থ বছরের সম্পূরক বাজেট এবং 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। এবং জাতীয় সংসদে এখন কিন্তু বাজেটের উপরে আলোচনা হচ্ছে। 2026-27 সম্পর্ক বাজেট বলতে গেলে আমি এই কথা বলবো যে এটা লুটপাটের বাজেট। এই বাজেটকে বাইরে অনেকে বলছে চানাচোর মার্কা বাজেট, যা শুনতে ভালো লাগলেও খেলে পেট খারাপ হয়। বাজেট সুন্দর, অনেক করের বোঝা চাপানো হয়েছে, আমরা খুব হ্যাপি। এই দীর্ঘ এত বড় বাজেট এবার যে আমাদের হয়েছে, আসলে কি এই বাজেটের টাকা দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের কি লুটপাট হবে না প্রকৃতপক্ষে কাজ হবে? বাজেট সম্পর্কিত ভিডিও বা বাজেট নিয়ে কথাবার্তা বললে আমাদের দেশের মানুষ খুব একটা শোনার আগ্রহ দেখায় না, মনে করে এটা খুব কঠিন বিষয়, এটা শিক্ষিত মানুষের বিষয়, এটা অর্থনীতিবিদদের বিষয়। বাজেটে কি হলো না হলো এতে আমাদের কিছু যায় আসে না, তাই এটা শোনারও দরকার নাই, এটা নিয়ে কথা বলারও দরকার নাই। কিন্তু আমি বলছি আপনাকে শুনতে হবে এবং বাজেট নিয়ে কথা বলতে হবে, কারণ বাজেট শুধুমাত্র আগামী 1 বছর কিভাবে রাষ্ট্র চলবে সেটা ঠিক করে দেয় না, বরং আগামী 1 বছর আপনি কিভাবে চলবেন, আপনার পরিবার কিভাবে চলবে সেটাও নির্ধারণ করে দেয়। কিভাবে বাজেট আপনার ব্যক্তি জীবনে বা আপনার পারিবারিক জীবনে প্রভাব ফেলে সেটা বোঝার সুবিধার্থে ছোট্ট একটা উদাহরণ দেই। মনে করুন মাসে আপনি পরিবারের সাথে কথা বলার জন্য 100 টাকা বরাদ্দ করলেন। এই 100 টাকা আপনি ফোনে রিচার্জ করবেন। এই 100 টাকা ফোনে রিচার্জ করার সাথে সাথে সরকার আপনার থেকে 38 টাকা ট্যাক্স কেটে নেবে। এটা আগের বাজেটে ছিল, এই বাজেটেও সেম আছে, সরকার বাড়ায় নাই। তবে কিছুক্ষণের জন্য কল্পনা করুন সরকার এই বাজেটে এটা 38 টাকা থেকে বাড়িয়ে 45 টাকা করলো, অর্থাৎ আপনি 100 টাকা রিচার্জ করলে 45 টাকা কেটে নেবে। আপনার মাসিক বরাদ্দ কিন্তু 100 টাকা। এখন এক্ষেত্রে দুইটা সিনারি হবে আপনার সাথে। একটা হচ্ছে আপনাকে হয় কথা বলা কমিয়ে দিতে হবে, আর আরেকটা হচ্ছে আপনি যদি আপনার পরিবারের সাথে কথা বলা খুবই গুরুত্বপূর্ণ মনে করেন তাহলে আপনাকে এই বাজেটটা বাড়াতে হবে। আগে 100 টাকা রিচার্জ করলে 115 টাকা রিচার্জ করতে হবে, আর নাইলে 7 মিনিট কথা বলা কমিয়ে দিতে হবে। সো এই যে আপনাকে এখানে স্যাক্রিফাইস করতে হবে। এখন আপনি দুইটার মধ্যে কোনটা স্যাক্রিফাইস করবেন? কথা কম বলবেন নাকি টাকা বেশি রিচার্জ করবেন? আপনার যদি কথা বলা গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে টাকা বেশি রিচার্জ করবেন। টাকা বেশি রিচার্জ করলে এই যে আপনি টাকা বাড়াচ্ছেন কথা বলার পেছনে, আপনার মাসিক ইনকাম কি বেড়েছে? আর শুধুমাত্র এটা তো কথা বলার ক্ষেত্রে, মানে মোবাইলের পেছনে বাড়বে না, এটা সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত যত কিছু আপনি ব্যবহার করবেন বাংলাদেশের পার্সপেক্টিভে সবকিছুর দাম বাড়ে ইনফ্লেশনকে যুক্ত করলে। আপনি যে এই যে বাড়াচ্ছেন আপনার মাসিক ইনকাম, মানে মাস শেষে আপনার যে ইনকাম হচ্ছে সেই ইনকাম কি বাড়তেছে? না বাড়লে আপনি বাড়াবেন কিভাবে? সো বাংলাদেশের পার্সপেক্টিভ দেখা যায় যে বাংলাদেশের মানুষের ইনকাম খুব একটা বাড়ে না, ফলশ্রুতিতে বাংলাদেশের মানুষ কিন্তু তাদের দৈনন্দিন জীবনের যে ব্যয়গুলো সেটা স্যাক্রিফাইস করে সেটা কমিয়ে নিয়ে আসে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে আপনি স্যাক্রিফাইস করতেছেন, রাষ্ট্র আপনার জন্য আপনার থেকে টাকা নিয়ে নিচ্ছে, এর বিনিময়ে রাষ্ট্র আপনাকে কি দিচ্ছে? বা এই যে আপনি 100 টাকা রিচার্জ করলে 38 টাকা রাষ্ট্র নিয়ে নিচ্ছে, সরকার নিয়ে নিচ্ছে, এই 38 টাকা সরকার কই খরচ করতেছে, কিভাবে ব্যয় করতেছে? এই প্রশ্নগুলো আপনার মাথায় আসে? এই প্রশ্নগুলোর উত্তর দিব আজকের ভিডিওতে। সাথে আজকের ভিডিওতে দেখার চেষ্টা করব বিএনপি সরকারের তারেক রহমানের নেতৃত্বাধীন প্রথম বাজেট কেমন হয়েছে, সাথে করে এই বাজেট আমাদের জনজীবনে কেমন প্রভাব পড়বে। ওভারঅল বাজেট নিয়ে অ্যানালাইসিস থাকবে আজকের ভিডিওতে। বাজেট কি সেটার পুঁথিগত কিংবা বইয়ের সংজ্ঞা না দিয়ে আমার আপনার ব্যক্তিগত জীবনের মাধ্যমে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। মনে করুন আপনার নাম ধলা মিয়া, বয়স 40 বছর, পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি আপনি, আর আপনি বছরে আয় করেন 12 লাখ টাকা। আপনি প্ল্যান করতেছেন এই 12 লাখ টাকা দিয়ে আগামী 1 বছর আপনার পরিবার চালাবেন। সেই 12 লাখ টাকা আপনি কই ব্যয় করবেন? ধরি বাজার খরচ, চিকিৎসা, পোশাক আশাক, বাচ্চাদের স্কুল খরচ, ঋণ শোধ, সঞ্চয়, বিবিধ খরচ, এই সব ক্ষেত্রে আগামী 1 বছর আপনি 12 লাখ টাকা ব্যয় করবেন। কিন্তু বছর শেষে দেখা গেল এই সব কিছু সামলাতে আপনার খরচ হয়ে গেছে 14 লাখ টাকা। এই যে এক্সট্রা 2 লাখ টাকা খরচ হলো, এই 2 লাখ টাকা আপনি কই থেকে নিয়েছেন? হয়তো দেখা গেছে আপনি এটা আপনার কোনো বন্ধু বান্ধব থেকে ধার নিয়েছেন, নয়তো আপনি ব্যাংক থেকে লোন বা ঋণ নিয়েছেন। এখন ব্যাংক থেকে লোন বা ঋণ নেওয়ার ক্ষেত্রে আপনার মাথায় কিন্তু এক্সট্রা একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সুদ যুক্ত হবে। সো পরের বছর আপনি যখন আপনার অর্থনৈতিক পরিকল্পনা করবেন সেক্ষেত্রে এবার আপনার মাথায় নতুন চিন্তা যুক্ত হবে। এক হচ্ছে আপনি এই যে 2 লাখ টাকা ঋণ করেছেন, এই 2 লাখ টাকা শোধ করার জন্য আপনাকে হয়তো আপনার ইনকাম বাড়াতে হবে, নয়তো আপনার খরচ কমিয়ে নিয়ে আসতে হবে, নয়তো ঋণ পরিশোধ করার জন্য আপনাকে আবার ঋণ নিতে হবে। এখন বাংলাদেশের নির্ধারণ বাস্তবতা হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ মানুষই তো নিম্ন মধ্যবিত্ত এবং গরিব শ্রেণীর। এই 3 শ্রেণীর মানুষের বেতন বা আয় বা ইনকাম খুব একটা বাড়ে না। ফলশ্রুতিতে মানুষ দুইটা কাজ করে, একটা হচ্ছে ঋণ নিয়ে তার সংসার চালায়, মানুষের গরিব মানুষের উপর একটা ঋণের বোঝা সব সময় থাকে, নয়তো সে যে খরচ করতো সেই খরচটা কমিয়ে নিয়ে আসে। সো এটা হচ্ছে আপনি আপনার পরিবারের জন্য 1 বছর অর্থনৈতিক পরিকল্পনা করেন, পরিবার কিভাবে চালাবেন। আর বিপরীতে রাষ্ট্রের যারা ক্ষমতায় থাকে তারা আগামী 1 বছর রাষ্ট্র কিভাবে চালাবে
সেটার অর্থনৈতিক পরিকল্পনা করে। আর এই অর্থনৈতিক পরিকল্পনায় হচ্ছে রাষ্ট্রীয় বাজেট বা জাতীয় বাজেট। সামনের 1 বছর রাষ্ট্র পরিচালনার জন্য বিএনপি সরকার বাজেট ঘোষণা করেছে 9,38,000 কোটি টাকা। সরকারি পরিচালনা ব্যয় ধরা হয়েছে 5,51,087 কোটি টাকা। অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন, ভাতা, ভর্তুকি, রাষ্ট্ররক্ষা, এই রাষ্ট্ররক্ষার পেছনে বাজেটের অর্ধেকের বেশি খরচ হয়ে যাবে। উন্নয়নের পেছনে খরচ করবে 3,16,075 কোটি টাকা, যেটা দিয়ে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, হাসপাতাল, স্কুল, কলেজ বানাতে বা মেরামত করতে খরচ করবে। আর সবচাইতে বড় লুটপাটটা কিন্তু এই জায়গাটাতে হয়ে থাকে। মূলধনী ব্যয় ধরা হয়েছে 54,653 কোটি টাকা। অর্থাৎ সরকার আগের বছর রাষ্ট্র পরিচালনা করার জন্য বিভিন্ন দেশীয় ব্যাংক, এরপরে সঞ্চয়পত্র, প্রাইস বন্ডের মাধ্যমে সাধারণ জনগণ থেকে যে লোন নিয়েছে, সেই লোনের যে সুদ আসছে, সেই সুদই শোধ করবে 54,000 সামথিং টাকা। ঋণ পরিশোধ ও অন্যান্য ব্যয় ধরা হয়েছে 16,185 কোটি টাকা। প্রশ্ন হলো, আমি আপনি বা আমরা তো নিজে কাজ করে টাকা উপার্জন করে সেই টাকা আমাদের ফ্যামিলির জন্য খরচ করে, কিন্তু রাষ্ট্র কিভাবে টাকা উপার্জন করে? বা এই যে রাষ্ট্র বিপুল সংখ্যক একটা বাজেট ঘোষণা করলো, এই টাকা রাষ্ট্র কোথা থেকে পাবে? সোজা উত্তর হচ্ছে, রাষ্ট্রকে এই টাকা আমরাই দেই বা রাষ্ট্র এই টাকা আমাদের থেকে নেয়। রাষ্ট্র এই টাকা আমাদের থেকে কিভাবে নেয়? আমাদের থেকে নেয় ট্যাক্স হিসাবে। এখন পাল্টা প্রশ্ন করতে পারেন, এত বিপুল পরিমাণে ট্যাক্স রাষ্ট্র আমাদের থেকে কেন নেয় বা আমরাই বা কেন দেই? এটার এক কথায় উত্তর হচ্ছে, আরো বেটার লাইফের আশায় বা আরো উন্নত জীবনের আশায়। এই ধরেন জীবনের নিরাপত্তা, উন্নত শিক্ষা, উন্নত চিকিৎসা, বিষমুক্ত খাবার কিংবা সুশাসনের জন্য। যদি এগুলোর কোনোটাই রাষ্ট্র আমাদেরকে যথোপযুক্ত ভাবে দিতে পারে না, তারপরেও রাষ্ট্র কিন্তু ঠিকই আমাদের থেকে ভ্যাট বা ট্যাক্স আদায় করে নেয়। প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল মানুষ থেকে এই ভ্যাট অ্যান্ড ট্যাক্স রাষ্ট্র আদায় করে নেয়। রাষ্ট্র এই ট্যাক্স কিভাবে আদায় করে নেয়? ট্যাক্স বা কর মূলত 2 প্রকার। এক হচ্ছে ডাইরেক্ট বা প্রত্যক্ষ কর, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট বা পরোক্ষ কর। প্রত্যক্ষ কর মানে হলো যে কর আমাদের ইনকাম বা সম্পদের উপর থেকে সরাসরি ভাবে দিতে হয়। মনে করুন আপনি বছরে 4.5 লাখ টাকা ইনকাম করেন। এই 4.5 লাখ টাকার উপর 1 বছর পর আপনাকে 5% বা 5,000 টাকা সরকারকে ট্যাক্স দিতে হবে। আবার আপনার ইনকাম যদি 3.5 লাখ টাকার কম হয়, তাহলে সেই ট্যাক্স দিতে হবে না। এবারে সেটা 3.5 লাখ থেকে 3,75,000 পর্যন্ত করা হয়েছে। সো 3,75,000 উপরে যত 1 লাখ টাকা আপনি ইনকাম করবেন, তত আপনাকে 5%। এভাবে আপনার ইনকাম যত বাড়তে থাকবে, তত আপনার ট্যাক্সের পরিমাণও বাড়বে এবং সর্বোচ্চ সেটা 30% পর্যন্ত বাড়বে। অর্থাৎ আপনার ইনকাম যত বাড়বে, আপনার ট্যাক্সের পরিমাণও তত বাড়বে এবং সেটা আপনি সরাসরি আপনার ইনকামের উপর সরকারকে দিয়ে দিতে হবে। এছাড়া মনে করুন আপনার ঢাকায় ফ্ল্যাট আছে, বাড়ি আছে, বা আপনার কোনো সম্পদ আছে, বা আপনার সোনা গয়না আছে, এই জিনিসগুলোর উপর আপনাকে সরাসরি সরকারকে বছরে একটা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স দিতে হবে। আর এটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। আর আরেকটা কর হচ্ছে পরোক্ষ কর, যেটা ধনী গরিব সকলকে সমানভাবে দিতে হয়। মানে 1 কোটি টাকা ইনকাম করে সে যে পরিমাণ দেয়, যে ভিক্ষা করে খায়, তাকে সমান পরিমাণে দিতে হয়। মনে করুন আপনি সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করতে গেলেন, সেই ঘুম থেকে উঠে ব্রাশ করতে যাওয়ার ব্রাশ এবং টুথপেস্ট থেকে শুরু করে সকালে নাস্তা বানানোর জন্য যে গ্যাস এবং রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে সর্বশেষ যে ওষুধটা খায় আপনি ঘুমান, এই টোটাল সারাদিন যে জিনিস ইউজ করেন, প্রত্যেকটা জিনিসের উপরে আপনি সরকারকে পরোক্ষভাবে কর দিয়ে আসছেন। অর্থাৎ আপনি জিনিসটা কেনার সাথে সাথে আপনি ওই করটাও সরকারকে দিয়ে দিচ্ছেন। এরপর আপনার মাথার উপর যে ফ্যান ঘুরতেছে, লাইট জ্বলতেছে, অর্থাৎ আপনি বিদ্যুৎ ব্যবহার করতেছেন। এখন আপনি যদি 1 মাসে 1,000 টাকার বিদ্যুৎ ব্যবহার করেন, তাহলে আপনি সরকারকে মাস শেষে 1,050 টাকা দিতে হবে, কারণ আপনার গৃহস্থলীর বিদ্যুতের উপর সরকার 5% ট্যাক্স আরোপ করে রাখছে। অর্থাৎ আপনি ওই বিদ্যুতের দাম পরিশোধের সাথে সাথেও আপনি কিন্তু সরকারকে এই পরোক্ষ কর দিয়ে দিচ্ছেন। শোরুমে গিয়ে জুতা কিনবেন, ভ্যাট যোগ হবে। জামা কাপড় কিনবেন, ভ্যাট যোগ হবে। ওষুধ কিনবেন, ভ্যাট যোগ হবে। রেস্টুরেন্টে গিয়ে খাবার খাবেন, ভ্যাট যোগ হবে। যাই কিনেন না কেন, ওই দামের সাথে সরকারের যে ট্যাক্সের পয়সাটা, সেটা আপনার থেকে সাথে সাথেই রেখে দেবে। অর্থাৎ আপনার ইনকাম যদি মাসে 10,000 টাকা হয়, আপনার থেকে যে পরিমাণ কর রাখা হচ্ছে, যার ইনকাম মাসে 10 লাখ টাকা কিংবা 10 কোটি টাকা, তার থেকে সমান পরিমাণ ইনকামই রাখা হচ্ছে। এটাই হচ্ছে পরোক্ষ করের সবচাইতে নেতিবাচক দিক। এই পরোক্ষ করের বোঝা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং গরিব মানুষের মাথার উপরে তুলে দেওয়া হয়। কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য, যেই সরকারি ক্ষমতা আসুক না কেন, যেই দলই ক্ষমতা আসুক না কেন, প্রতিবারের বাজেটে এই পরোক্ষ কর বাড়ানোর টেন্ডেন্সি দেখা যায়। অথচ হওয়ার কথা ছিল উল্টা, যারা ধনী তাদের উপর কর বাড়ানোর কথা ছিল, প্রত্যক্ষ কর বাড়ানোর কথা ছিল। এবারও কিন্তু সরকার ব্যক্তিগত বা প্রত্যক্ষ কর বাড়ায় নাই, ফলে এই পরোক্ষ করের উপর চাপ যাবে এবং যে বোঝা আলটিমেটলি সাধারণ মানুষের মাথায় উঠবে। এই ইনজাস্টিসটা, এই অবিচারটা এই বাজেটে লক্ষ্য করা যাচ্ছে।
এখন আসি সরকার যে আগামী 1 বছরে 9,38,000 কোটি টাকা খরচ করবে, এই টাকা কোথা থেকে আসবে? সরকার বলতেছে 6,04,000 কোটি টাকা সরকার আয় করবে রাজস্ব বা ট্যাক্স থেকে, যেটা এনভিআর বা জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে আদায় করবে। কর বহির্ভূত আয় হিসাবে ধরা হয়েছে 66,000 কোটি টাকা। কর বহির্ভূত আয় বলতে বোঝায় সরকারি হাসপাতালের টিকিট, এরপরে রেজিস্ট্রেশন ফি, দলিলের ফি, সরকারি স্ট্যাম্পের এই যে সকল ফি আছে, রাস্তার টোল, এই টোলগুলোর মাধ্যমে অর্থাৎ এই কর বহির্ভূত ভাবে সরকার 66,000 কোটি টাকা আয় করবে। এনবিআর বহির্ভূত কর আয় ধরা হয়েছে 25,000 কোটি টাকা। টোটাল হয় 6,95,000 কোটি টাকা। আরো ঘাটতি থাকে 2,43,000 কোটি টাকার। এই যে বাজেটের মধ্যে 2,43,000 কোটি টাকা আয় এবং ব্যয়ের মধ্যে ঘাটতি, এটাকেই বলে রাজস্ব ঘাটতি। এখন এই যে বাজেটের মধ্যে 2,43,000 কোটি টাকার বিশাল ঘাটতি, এই ঘাটতি সরকার কিভাবে মেটাবে? সরকার বলতেছে এই ঘাটতি মেটানোর জন্য সরকার ঋণ নেবে এবং এই ঋণগুলো সরকার বলতেছে সরকার দেশীয় ব্যাংক, সঞ্চয়পত্র, বিভিন্ন ধরনের প্রাইস বন্ড, সাথে করে বিদেশি ব্যাংক এবং বিদেশি অনুদানের টাকার মাধ্যমে সরকার এই ঋণ, এই ঘাটতি মেটানোর চেষ্টা করবে। এই জায়গাটাতে হচ্ছে বাজেটের সবচাইতে বড় সমস্যা। এক হচ্ছে অবাস্তব রাজস্ব লক্ষ্যমাত্রা, দুই হচ্ছে ব্যাংকার থেকে বিশাল ঋণ গ্রহণ। এই বাজেটের সমালোচনার সবচেয়ে বড় জায়গা হচ্ছে সরকারের অবাস্তব রাজস্ব লক্ষ্যমাত্রা। সরকার বলতেছে জাতীয় রাজস্ব বোর্ড বা এনভিআর এর মাধ্যমে 6,04,000 কোটি টাকা সরকার তুলবে, কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের বিগত 55 বছরের ইতিহাসে বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড বা এনভিআর কখনো তাদের সেট করে দেওয়া লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে নাই। এনভিআর কে 2023-24 অর্থ বছরের রাজস্ব টার্গেট দেওয়া হয়েছিল 4,10,000 কোটি টাকা। বিপরীতে এনভিআর আদায় করতে পেরেছে 3,82,678 কোটি টাকা। ঘাটতি প্রায় 27,332 কোটি টাকা। একইভাবে 2024-25 অর্থ বছরের টার্গেট দেওয়া ছিল 4,63,500 কোটি টাকা, আর আদায় করতে পেরেছে 3,70,874 কোটি টাকা। ঘাটতি ছিল 92,625 কোটি টাকা। লাস্ট 4 বছরে এনবিআর এর টার্গেট বনাম কালেকশনের গ্রাফটাই দেখেন, এনবিআর কখনোই তাদের টার্গেট ফিল আপ করতে পারেনি। যেখানে স্ট্যাট বলছে, ডেটা বলতেছে যে এনবিআর কখনো তাদের টার্গেট ফিল আপ করতে পারে না এবং লাস্ট ইয়ারে তাদের 18 থেকে 20% মতো ঘাটতি রয়েছে। সরকার সেখানে লাস্ট ইয়ারের সাথে সমন্বয় না করে বর্তমান আরো এক্সট্রা 18 থেকে 20% বেশি এনবিআর কে টার্গেট ধরিয়ে দিয়েছে এবং এই বিপুল পরিমাণ অর্থ আদায়ের জন্য সরকার নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করতেছে। তার মধ্যে একটা হচ্ছে সকল নাগরিকের জন্য টিন সার্টিফিকেটের ব্যবস্থা। অর্থাৎ আপনি যদি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনাকে অবশ্যই ট্যাক্স সার্টিফিকেট, টিন সার্টিফিকেট আপনাকে জমা দিতে হবে। আপনার যদি আগে ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে ওই ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ রাখার জন্য আপনাকে ট্যাক্স সার্টিফিকেট জমা দিতে হবে। সো আপনি যখন একবার ট্যাক্স সার্টিফিকেট বা টিন রেজিস্ট্রেশন করবেন সেই সময়টাতে আপনি কিন্তু রেজিস্ট্রেশন করে ফেলতেছেন। সো 1 বছর পর আপনার ইনকাম যতই হোক না কেন, 1 বছর পর আপনাকে কিন্তু ট্যাক্স সার্টিফিকেটটা ট্যাক্স রিটার্ন করতে হবে এবং রিটার্ন করতে গেলে আলটিমেটলি আপনার ইনকাম যদি ট্যাক্সের আওতায় পড়ে আপনাকে কিন্তু ট্যাক্স পে করতে হবে। এবং সরকার ধারণা করতেছে যে এই পদ্ধতির কারণে দেশের বেশিরভাগ মানুষ, প্রায় 7 কোটি মানুষ এই ট্যাক্সের আওতায় আসবে, ফলে রাজস্ব যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা সরকার অর্জন করতে পারবে। কিন্তু সমস্যা হচ্ছে বাংলাদেশের বাস্তবতা হলো বাংলাদেশের বড় সংখ্যক একটা বা বড় পোর্শন একটা মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে। এরপর বাংলাদেশের বড় অ্যামাউন্ট অফ পিপল যারা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত বা মধ্যবিত্ত বলা যায় না, মানে ধনী মানুষ আছে হাতে গোনা অল্প, সেটা 10%-এরও কম হবে। সো এই যে যারা ট্যাক্স বা কর ফাঁকি দেয়, এটা কিন্তু দারিদ্র মানুষরা খুব একটা দেয় না। ট্যাক্স বা কর ফাঁকি দেয় ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা, শিল্পপতিরা যারা এই ট্যাক্স বা কর ফাঁকি দেয় হাজার হাজার কালো টাকা করে ফেলে। সো এই ধরনের মানুষগুলো সরকার ট্যাক্স ফাঁকি দেয়। আর সরকার কিন্তু এই প্রত্যক্ষ কর যেটা সরাসরি কোটিপতিদের থেকে দিতে হবে, ইন্ডাস্ট্রিয়ালিস্টদের থেকে দিতে হবে, এটা কিন্তু সরকার বাড়ায় নাই। সরকার যেটা এই যে এই কর না বাড়ার কারণে সরকার যে টার্গেট দিয়েছে রাজস্ব আদায়ের, এটা যখন সরকার ডাইরেক্ট ট্যাক্সের মাধ্যমে আদায় করতে পারবে না, তখন কিন্তু সরকার ইনডাইরেক্ট ট্যাক্স মানে অটোমেটিক্যালি বাড়িয়ে দেবে। আর ইনডাইরেক্ট ট্যাক্স যদি বাড়িয়ে দেয়, পরোক্ষ কর যদি বাড়িয়ে দেয়, সে পরোক্ষ কর প্রথমে এক্সপ্লেন করেছি পরোক্ষ কর কি জিনিস। এটা কোটিপতির জন্য যা পড়বে, গরিব মানুষের জন্য তা পড়বে, ভিক্ষুকের জন্য তা পড়বে। সো আলটিমেটলি পরোক্ষ করের বোঝা সাধারণ নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত গরিব মানুষের উপরেই এই বোঝা চাপবে। এই বাজেটে ব্যাংকিং খাত থেকে অতিরিক্ত ঋণ ও ক্রাউডিং এফেক্ট তৈরি হতে পারে। সরকার বলতেছে সরকারের যে বাজেটের বিশাল ঘাটতি, 2,43,000 কোটি টাকার ঘাটতি, এই ঘাটতি মেটাতে সরকার দেশীয় ব্যাংকগুলো থেকে 1,12,000 কোটি টাকা ঋণ নেবে। এক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সরকার যখন নিজেই বেসরকারি ব্যাংকগুলো থেকে ঋণ নেওয়া শুরু করবে, তখন দেশের বেসরকারি ব্যাংকগুলো তীব্র তারল্য সংকট বা লিকুইডিটি ক্রাঞ্চে পড়বে। ফলশ্রুতিতে দেশের যে ক্ষুদ্র ব্যবসায়ী আছে বা ক্ষুদ্র উদ্যোক্তা আছে তারা কিন্তু আর খুব একটা ঋণ পাবে না। অর্থনীতির ভাষায় এটাকে বলা হয় ক্রাউডিং আউট।
এতে নতুন কর্মসংস্থান সৃষ্টি বাধাগ্রস্ত হবে এবং বেসরকারি বিনিয়োগ সর্বনিম্ন স্তরে নেমে যেতে পারে, ফলে বেকারত্ব বাড়ার সুযোগ পাবে। এছাড়া এই বাজেটে দেশের বিশাল সংখ্যক একটা বেকার জনগোষ্ঠী রয়েছে, প্রায় 50 লাখ। সেই বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির সুনির্দিষ্ট রোডম্যাপের অভাব রয়েছে। এক্ষেত্রে সরকার হাতে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে সংকট মোকাবেলার জন্য সরকার চাইলে নতুন টাকা ছাপিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে লোন নিতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে সরকার যদি নতুন টাকা ছাপায় তখন কিন্তু দেশে মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি বেড়ে যাবে, ফলে যেটা হবে টাকার মান কমে যাবে, পণ্যের দাম বেড়ে যাবে। সহজ কথায় বললে আপনি যদি 1 কেজি আটা 50 টাকা দিয়ে কিনতে হয়, মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি হওয়ার কারণে আপনাকে 1 কেজি আটা কিনতে হবে 60 টাকা দিয়ে। তো এর প্রভাব কিন্তু সাধারণ জনগণের উপর পড়বে। মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি হলে টাকা যখন মান হারায় তখন কিন্তু দেশে পণ্যের দাম বেড়ে যায়। পণ্যের দাম যে হারে বাড়ে দেশের সাধারণ মানুষের ইনকাম বা মানুষের বেতন কিন্তু সেটা বাড়ে না। 2 বছর আগে আপনার ইনকাম যা ছিল এই 2 বছর পর আপনার ইনকাম কিন্তু খুব একটা বাড়ে নাই, কিন্তু পণ্যের দাম কিন্তু অনেক বেড়ে গেছে। বর্তমানে আমাদের দেশে মূল্যস্ফীতি 9 থেকে 10% মধ্যে ঘোরাফেরা করতেছে। এখন সরকার যে নতুন বাজেট দিয়েছে সেই বাজেটে সরকার টার্গেট দিয়েছে যে এই মূল্যস্ফীতি কমিয়ে নিয়ে এসে 7.5% মধ্যে রাখবে। কিন্তু আমাদের দেশের যে অর্থনীতিবিদরা আছেন, অ্যানালাইটিক্স যারা আছেন, তারা বলতেছেন এটা প্রায় অসম্ভব। প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা প্রায় অসম্ভব বলে মনে করে সিপিডি। কারণ হিসেবে তারা বলতেছেন সরকার অলরেডি বিদ্যুতের দাম, গ্যাসের দাম, তেলের দাম কয়েক ধাপে বাড়িয়েছেন। ফলশ্রুতিতে এই যে বাড়তি দামের চাপ অলরেডি কিন্তু মানুষের ঘাড়ের মধ্যে আছে। সো সরকার যখন সরকারের বাজেটের ঘাটতি মেটানোর জন্য অতিরিক্ত টাকা ছাপাবেন, সেটা তখন মূল্যস্ফীতি কমানোর বদলে উল্টা মূল্যস্ফীতি বাড়ানোর প্রবাবিলিটি বাড়িয়ে দেবে। এই সরকার আরেকটা অন্যতম সমস্যা হলো ঋণ খেলাপি এবং ব্যাংকিং খাতে সংস্কারের প্রতি উদাসীনতা, যেটা এই বাজেটে স্পষ্ট হয়েছে। বর্তমান সংসদে থাকা এমপিদের ঋণের পরিমাণ 11,117 কোটি টাকা। 3,300 কোটি টাকা ঋণ খেলাপি নিয়ে ওরা সংসদে বসে আছে। সো যেই সংসদ সদস্যরা নিজেরাই ঋণ খেলাপি, সেই সংসদ সদস্যরা এমন কোন আইন কি করবে ঋণ খেলাপির বিরুদ্ধে? ঋণ খেলাপির বিরুদ্ধে অর্থনৈতিক শৃঙ্খলার পক্ষে করবে না। তো আপনি করতেন, আপনি আপনার বিরুদ্ধে কোনো আইন করতেন? সো এই জন্য এই সদিচ্ছাটাও এই বাজেটে দেখা যায় নাই। এবার আসেন ব্যাংকিং খাতে। পুরা ব্যাংকিং সেক্টরের সিনারিও আপনি বুঝতে পারবেন শুধুমাত্র ইসলামী ব্যাংকের উদাহরণের মাধ্যমে। আওয়ামী লীগ তাদের পতনের আগে ইসলামী ব্যাংক নিয়ে নানা রকম তালবাহানা করে গেছে, আর বিএনপি এখন ক্ষমতা এসে ইসলামী ব্যাংক নিয়ে তালবাহানা শুরু করেছে। মানে বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসের সবচাইতে বড় লুটেরা এসালমের সহযোগীকে এনে বসিয়েছে ইসলামী ব্যাংকে। ফলে দেশের মানুষের মধ্যে এক ধরনের অনাস্থা তৈরি হয়েছে। দেশের মানুষ একদিনে প্রায় 4,500 কোটি টাকার বেশি তুলে নিয়ে গেছে। ইসলামী ব্যাংকে তারল্য সংকট দেখা দিয়েছে। ফলশ্রুতিতে দেশের মানুষ এখন ইসলামী ব্যাংকে গিয়ে টাকা পাচ্ছে না। আমি আমার নিজের উদাহরণে দিই, আমার ব্যাংকে টাকা আছে, আমি এটিএম এ টাকা পাচ্ছি না, ব্যাংকে গেলে টাকা পাচ্ছি না, মানে কোথাও ইভেন ইসলামী ব্যাংকের যে অ্যাপ আছে সেলফিন অ্যাপ, সে অ্যাপ দিয়েও টাকা ট্রানজাকশন করতে পারতেছি না। সো এইরকম ব্যাংকের অবস্থা। ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছে সাহায্য চেয়েছে। সো যখন ব্যাংকের এই যে হজবরল অবস্থা, মানুষ টাকা তুলে নিচ্ছে, মানুষের অনাস্থা বৃদ্ধি পেয়েছে ব্যাংকিং সেক্টরের মধ্যে, ফলশ্রুতিতে বাংলাদেশ ব্যাংক কিন্তু পুরোপুরি ইসলামী ব্যাংকের সেই প্যানেলটাকেই বরখাস্ত করেছে। কিন্তু এই যে তালবাহানাটা করলো, এই তালবাহানার মাধ্যমে কিন্তু ব্যাংকিং সেক্টরের প্রতি যে অনাস্থা তৈরি হয়েছে মানুষের মধ্যে, এর আগে 5টা ব্যাংক দেউলিয়া হয়ে যাওয়ার মতো অবস্থা, 5টা ব্যাংক একত্রীকরণ করা হয়েছে, সেটা টাকা মানুষ পাচ্ছে না। সো পুরা ব্যাংকিং সেক্টরটাই সাধারণ জনগণের অনাস্থা এবং বিশৃঙ্খলা একটা বস্তুতে পরিণত হয়েছে। আর সেই বিশৃঙ্খলাকে শৃঙ্খলায় ফিরে নিয়ে আসা বা সেই ব্যাংকিং সেক্টরের যে সংস্কার দরকার, ইতিবাচক সংস্কার দরকার, সেই ইতিবাচক সংস্কারের কোন সুনির্দিষ্ট রোডম্যাপ বা স্ট্র্যাটেজি এই বাজেটের মধ্যে দেখা যায় নাই। রাজনৈতিক সদিচ্ছা এবং সংস্কার প্রতি উদাসীনতা স্পষ্ট এই বাজেটে রয়েছে। আপনি যদি আপনার অর্থনীতিকে শক্তিশালী করতে চান, যেখানে আপনি প্রমিস করতেছেন $1 ট্রিলিয়ন ইকোনমিতে পৌঁছাবেন 31 সালের মধ্যে, সেখানে যখন আপনার দেশের অভ্যন্তরীণ ব্যাংকিং সেক্টর শক্তিশালী না, এটা দিয়ে তো আপনি পারবেন না। সো আপনার অর্থনীতিকে শক্তিশালী করার জন্য আপনাকে প্রথমে শক্তিশালী করতে হবে আপনার অভ্যন্তরীণ ব্যাংকিং সেক্টরকে, এবং এই ব্যাংকিং সেক্টরের শৃঙ্খলা এবং আস্থা ফিরিয়ে নিয়ে আসার কিন্তু বিকল্প নাই। এছাড়া সরকারের যে ঋণ খেলাপি রয়েছে, বিশাল অ্যামাউন্টের ঋণ খেলাপি, সে ঋণ খেলাপিদের ঋণ উদ্ধার করা থেকে শুরু করে এই সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে নিয়ে আসার জন্য সরকারের স্পষ্ট কোনো উদ্যোগ এখনো নিতে দেখা যাচ্ছে না, বা এই বাজেটে সেটার প্রতিফলন হয় নাই। এই বাজেটে দুর্নীতি অপচয় বন্ধের কার্যকর পরিকল্পনার অভাব রয়েছে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে বাজেটের 30% অর্থ দুর্নীতি অপচয়ের কারণে নষ্ট হয়। এইগুলো বন্ধ এবং পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে নিয়ে আসার বিষয়ে স্পষ্ট কোনো রোড ম্যাপ এই বাজেটে দেখা যায় নাই। তবে এই বাজেটের সবচেয়ে ইতিবাচক দিক হলো শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি এবং কৃষি ও খাদ্য নিরাপত্তার উপর সর্বোচ্চ গুরুত্ব দেয়া। বাংলাদেশের স্বাস্থ্য খাতের যে অবস্থা, আমাদের স্বাস্থ্য খাত গত 50 বছর ধরে আইসিইউতে আছে। মানে স্বাস্থ্য খাতের পেছনে বিগত সরকারগুলা যে বাজেট দিত, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় সে বাজেটে খরচ করতে পারতো না। তার অন্যতম কারণ হিসেবে ধরা হচ্ছে যে আমলাতান্ত্রিক জটিলতা,
অথচ দেখেন আমলাতান্ত্রিক জটিলতায় বরাদ্দ বেঁচে যায়, কিন্তু 2000 রোগীর বিপরীতে ডাক্তার মাত্র একজন। হসপিটালগুলোর যে নিদারুণ অবস্থা, যে নিদারুণ বাস্তবতা, সেটা বর্ণনা করার মতো না। তাই এই মুহূর্তে আমাদের স্বাস্থ্য খাতে বিশাল সংস্কার প্রয়োজন। সরকার স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধি করেছে, যেটা অবশ্যই ইতিবাচক, কিন্তু এই যে স্বাস্থ্য খাতে যে বিশাল সংস্কার প্রয়োজন, সেই সংস্কারের বিষয়ে কোনো ইতিবাচক বা সুস্পষ্ট ক্লিয়ার কোনো রোডম্যাপ দেওয়া হয় না, যেটা আমাদেরকে আবার বাবায় এই যে অতীতকালে যেভাবে স্বাস্থ্য খাতের বাজেট বেঁচে যেত, এইভাবে কেন সামনের দিকে আবার বাজেট বেঁচে যায় কিনা, স্বাস্থ্য খাতের উল্লেখযোগ্য সংস্কার আসলেই হবে কিনা। তাই শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেটের সাথে সাথে সংস্কার মনোযোগী হয়ে টেকসই উন্নয়ন করতে হবে। তাই ওভারঅল এই বাজেটকে বলা যায় একটা সংকটকালীন বাজেট। তারেক রহমান বা বিএনপি সরকার কোনো উচ্চাকাঙ্ক্ষী বা মেগা প্রজেক্টের উপর জোর না দিয়ে মানুষের জীবন মানের উন্নয়ন, খাদ্য নিরাপত্তা, সামাজিক নিরাপত্তাকে প্রাধান্য দিয়েছে। তবে অর্থনৈতিক শৃঙ্খলা, দুর্নীতি রোধ, এনবিআর এর উপর অতিরিক্ত নির্ভরশীলতা এই বাজেটের অন্যতম সীমাবদ্ধতা। তাই এই বাজেটকে খুব একটা ভালো বাজেট না বললেও খুব একটা খারাপ বাজেটও বলতে পারবেন না। প্রপার ওয়ার্ড বা ইনওয়ার্ড সংকটকালীন বাজেট বলা যায়। বিএনপির এই বাজেটের বিপরীতে বিরোধী দলীয় জোটের অন্যতম দল জামায়াত ইসলামী একটা ছায়া বাজেট প্রকাশ করেছে। একই সাথে নতুন ছাত্রদের নেতৃত্বে নতুন দল এনসিপি একটা ছায়া বাজেট প্রকাশ করেছে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এবং বাংলাদেশের রাজনীতিতে এটা বলা যায় অন্যতম একটা ইতিবাচক ডেভেলপমেন্ট। আমরা এর আগে এই ধরনের ছায়া বাজেটের কালচার উন্নত দেশগুলো যেমন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, এই সকল দেশগুলোর বিরোধী দলগুলো এরকম ছায়া বাজেট প্রকাশ করতো, যেটা আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ইউজুয়ালি দেখা যায় না এবং বাংলাদেশে গত 50 বছরে দেখা যায় নাই। কিন্তু এবার এটা হয়েছে, যেটা অ্যাপ্রিসিয়েট করার মতো। এছাড়া জামায়াত এবং এনসিপি যে বাজেট দিয়েছে, এই বাজেটও বিএনপির বাজেটের প্রায় কাছাকাছি বলা যায়। মানে দুইজনের বাজেটের মধ্যে খুব একটা আহামরি পার্থক্য নাই। তবে প্রধান পার্থক্য এদের মধ্যে, ছায়া বাজেট এবং মূল বাজেটের মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে যে এই বাজেটের যে প্রসেস, এই বাজেট কিভাবে কোথায় ব্যয় হবে এবং কিভাবে আয় হবে, সেই প্রসেসের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। এখন দেখা যাক বিএনপি যে বাজেট দিয়েছে বা যে রাজস্ব টার্গেট ধরেছে সেটা কিভাবে বাস্তবায়ন করতে পারে, আদৌ সেটা কত ভালোভাবে বাস্তবায়ন করতে পারে, সেটা আমরা 1 বছর পরে গিয়েই দেখতে পারবো। এবং বিএনপির সময়কালে একটা ব্যাড রেকর্ড আছে, যেটা দুর্নীতি, এবং সেই দুর্নীতিতে কতটা লাগাম টানতে পারে সেটাই দেখার বিষয়। ধন্যবাদ সবাইকে ভিডিওর এইটুকু দেখার পর্যন্ত। এবং বাজেট সংক্রান্ত আপনার যদি আর কোনো প্রশ্ন থাকে, কোনো জিনিস যদি আপনি না বুঝে থাকেন, তাহলে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব গঠনমূলক কমেন্ট হলে সেটা রিপ্লাই দেওয়ার জন্য। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, শেয়ার করতে পারেন। আর যদি সম্ভব হয়, এরকম ভিডিওগুলো বানাতে একটু পরিশ্রম হয় এবং এগুলোর পেছনে অনেক খরচ আছে, আমাদেরকে সামান্য ডোনেট করতে পারেন। আপনাদের ডোনেশন পেলে আমরা আরো বেশি মোটিভেটেড হব এরকম ভিডিও বানানোর জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।